এবার ডক্টর ইউনূসকে সরাসরি হুমকি দিল জাতিসংঘ, যে কোনো মুহূর্তে ডক্টর ইউনূসের পতন হবে। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। এই মুহূর্তে পুলিশের মুখোমুখি অবস্থানে জুলাইয়ের যারা জনতা রয়েছে, যারা লং মার্চ বা লাল মার্চ কর্মসূচি নিয়ে তারা ইনকিলাব মঞ্চ, তারা কিন্তু এখানে এসেছিলেন মিছিল। এই সরকারের ব্যর্থতার জন্য আমরা নাহিদ ইসলাম এবং তার যে গং, সেই গংকে আমরা সুস্পষ্টভাবে দায়ী করব। আমরা বলতে পারি যে এই সরকার ব্যর্থ। এই সুরের সাথে যারা সুর মিলাবেন যে দ্রুত নির্বাচন চাই, সংস্কার লাগবে না, তারাও দায়ী থাকবে। এটা একটা অশনি সংকেত। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর নিজে থেকে বাংলাদেশের সরকার প্রধানকে ফোন দেওয়ার হেতু নিশ্চিত করেই তাদের বড় স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে। একটা বিষয়ে খুব অবাক লাগলো যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে টেলিফোনে কথা হয়েছে গতকালকে, সেখানে একটা বিষয় প্রথমে আসেনি, বেশ দেরিতে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, এবার জাতিসংঘ থেকে, আন্তর্জাতিক মহল থেকে ডক্টর ইউনূসের কাছে সরাসরি ফোন করা হয়েছে। ডক্টর ইউনূস তাদের সঙ্গে কথা বলেছেন। প্রিয় দর্শক শ্রোতা, ডক্টর ইউনূস খুবই বিপদের মধ্যে পড়ে গেছে। এইদিকে আবার জুলাই মাস থেকেই সাধারণ শিক্ষার্থী আবারও রাজপথে নেমে গেছে এবং সেই শিক্ষার্থীর সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মী মিশে যাচ্ছে। সবকিছু মিলিয়ে আন্তর্জাতিক মহল এবং রাজনৈতিক বিশ্লেষকরা মনে করতেছেন যে কোনো মুহূর্তে ডক্টর ইউনূসের পতন হয়ে যেতে পারে। দর্শক, বেশি কথা বলতে চাই না, ভিডিওগুলো সম্পূর্ণ দেখলেই আপনারা সমস্ত চাঞ্চল্যকর তথ্য জানতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। দর্শক, গতকালকে প্রধান উপদেষ্টা সন্ধ্যার পরে প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও টেলিফোনে কথা বলেছেন। মার্কো রুবিওই ফোন দিয়েছিলেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসকে, এমন তথ্য জানানো হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে। সেটা নিয়ে প্রেস উইং বেশ উচ্ছ্বসিত বার্তা দিয়েছে এবং বার্তা সংস্থা বাসোস, সরকারি বার্তা সংস্থা, সরকারের কথাই বলবে তারা, সেখান থেকেও পজিটিভ ইঙ্গিত দেওয়া হয়েছে। মার্কো রুবিও প্রধান উপদেষ্টাকে ফোন দিয়েছেন। দুই নেতা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কথা বলেছেন। 15 মিনিট তাদের মধ্যে আলাপ হয়েছে। সরকারের পক্ষ থেকে কি জানানো হচ্ছে এবং ভেতরে কি আলোচনা হলো সেটার নিশ্চিত করেই পার্থক্য থাকতে পারে, এমন আলোচনা চতুর্দিকে চলছে এবং অনেকে বলছেন যে এটা একটা অশনি সংকেত। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর নিজে থেকে বাংলাদেশের সরকার প্রধানকে ফোন দেওয়ার হেতু নিশ্চিত করেই তাদের বড় স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে। তাদের বড় স্বার্থসিদ্ধির উদ্দেশ্য না থাকলে উপযাজক হয়ে তাদের ফোন দেওয়ার কথা নয়। কেন ফোন দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী? তার মতো এত গুরুত্বপূর্ণ একজন মানুষ বাংলাদেশের সরকার প্রধানকে কোন স্বার্থ হাসিল করতে চায় তারা নতুন করে, নাকি পুরাতন যে স্বার্থগুলো নিয়ে আলোচনা হচ্ছে সেগুলোরই চূড়ান্ত বন্দোবস্ত এক ধরনের নিশ্চিত করে ফেললেন? মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে ফোন দিয়েছেন, প্রফেসর ইউনূসকে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিজে থেকে ফোন দিয়েছেন, 15 মিনিট কথা বলেছেন। সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে মার্কিন প্রশাসন এবং বাংলাদেশ প্রশাসন, দুই প্রশাসনই চাই দুই দেশের মধ্যে সম্পর্কটা আরও জুৎসই হোক, আরও মর্যাদাপূর্ণ হোক, আরও গতিশীল হোক। সেই বার্তা সরকারের প্রেস উইং থেকে জানানো হয়েছে। বাসসও সেই বার্তা জানিয়েছে। কিন্তু ভয়, মানে সিঁদুরে মেঘ দেখলেই ভয় লাগে যে প্রবাদটা আছে, মুখ পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেই ভয় পায়। সেই ভয়টা আমাদের মনের মধ্যে রয়ে গেছে, কারণ মার্কিন দপ্তর থেকে ফোন দেয়া নিশ্চিত করেই তার পেছনে কোনো উদ্দেশ্য এবং বড় উদ্দেশ্য রয়েছে। সাম্প্রতিক সময়ে যে আলোচনাগুলো চলছে করিডোর নিয়ে, কিছুদিন আগে আমাদের নিরাপত্তা উপদেষ্টা ব্রিটেনে তারেক রহমানের সঙ্গে বৈঠকের পরে বিভিন্নভাবে আলোচিত সমালোচিত হয়েছিলেন তিনি। তারপরে তাকে মার্কিনে সফর করতে দেখা গেছে এবং মার্কিন সফরে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে মিটিং করেছেন। তখন থেকেই আলোচনা চলে আসছিল যে করিডোর বিষয়ে চূড়ান্ত পদক্ষেপের দিকে সরকার যাচ্ছে কিনা। আমরা এই যে জুলাই মাস পড়ে গেল, জুনের একেবারে শেষ দিকে আমরা দেখলাম যে শেষ সপ্তাহে বাম জোটগুলো রোড মার্চ করলো ঢাকা থেকে চট্টগ্রাম, যে বন্দর আমার মাটি আমার মা, বিদেশিদের দেব না, এই স্লোগানে তারা বন্দর রক্ষা এবং করিডোর না দেয়া এই ব্যাপারে সোচ্চার হলো এবং বাংলাদেশের জনমতও তাই। সেনাবাহিনী থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সবাই চায় যে কোনোভাবেই যেন মার্কিনীদের করিডোর দেয়া না হয়, কোনোভাবেই যেন, কোনো অজুহাতেই যেন মার্কিনীরা বাংলাদেশে ঘাঁটি গাড়তে না পারে। মধ্যপ্রাচ্যে মার্কিনীরা ঘাঁটি গেড়ে মধ্যপ্রাচ্যকে একেবারে শ্মশান বানিয়ে ফেলেছে। সেরকম পরিস্থিতি বাংলাদেশেও হতে পারে এবং মার্কিনরা একেবারে খুবই নগ্নভাবে আরাকান আর্মিকে সমর্থন করছে। আরাকান আর্মিদের দিয়ে তারা একটা অভ্যুত্থান ঘটিয়ে আরাকানে একটা পৃথক রাষ্ট্র গঠন করতে চায়, সেখানে তাদের বসতবাড়ি করতে চায় এবং সেখানে বসতবাড়ি করে তারা চীনকে এক ধরনের শায়েস্তা করতে চায়। এই পরিকল্পনাতেই অনেক দিন থেকে তারা এগোচ্ছে।
আমরা বিগত সরকার প্রধানের বারবার এই কথা শুনেছি। শেখ হাসিনা বারবার বলেছেন যে আমি যদি আমেরিকার অফারে রাজি হতাম তাহলে আমাকে ক্ষমতাচ্যুত হতে হতো না। ক্ষমতায় থেকেও তিনি বারবার বলেছেন যে আমি বাংলাদেশের মাটি কাউকে লিখে দিয়ে ক্ষমতায় থাকবো না। এরকম সেটা রাজনৈতিক কথা নাকি বাস্তবতা সেটা তিনিই ভালো জানেন, কিন্তু এই কথাগুলো আমরা শুনেছি, শুনে অভ্যস্ত। কিন্তু বর্তমান সময়ে এসে যখন দেখলাম যে বাইডেন প্রশাসন শেখ হাসিনাকে ম্যানেজ করতে পারছিল না, তখন একটা সুর এসেছিল যে বাইডেন প্রশাসনের সঙ্গে যেহেতু প্রফেসর ইউনূসের সম্পর্ক ভালো, সেহেতু প্রফেসর ইউনূসকে দিয়ে বাইডেন প্রশাসন তাদের স্বার্থ সিদ্ধি করে ফেলবে। তাদের করিডোর, তাদের এখানে আস্তানা গাড়া, যা যা উদ্দেশ্য, সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে নতুন কথা শোনা যায়। সেন্ট মার্টিন দ্বীপ আমাদের হাতছাড়া হয়ে গেছে এমন কথাও শোনা যায়। অনেকে বলেন যে করিডোর সরকার আমেরিকাকে দিয়েই দিয়েছে, শুধুমাত্র ঘোষণা করতে বাকি। সেরকম আলোচনার মুহূর্তে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যখন বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে ফোন দেন এবং খুবই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে 15 মিনিট কথা বলেন, তখন ভয় লাগে, খুবই ভয় লাগে যে তারা আবার নতুন করে কোন কুটোচাল চালছে। বাংলাদেশের জনমত যখন তৈরি হয়েছে যে করিডোর দেওয়া যাবে না, তখন সরকারের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে করিডোর দেওয়ার আলোচনাকে মিথ্যা আলোচনা বলেছিলেন, তিনি প্রোপাগান্ডা বলেছিলেন এবং করিডোর দেওয়া হচ্ছে না এমন কথাও তার মুখ থেকে শোনা গিয়েছিল। কিন্তু আদতেও কি সরকারের অবস্থান সেটা, নাকি গোপনে গোপনে মার্কিনীদের সঙ্গে এক ধরনের আতাত করা হচ্ছে যেন সরকার বিভিন্নভাবে মার্কিনীদের সমর্থন পায়? কারণ মার্কিনীদের সমর্থন পেলে আমাদের মতো ছোট দেশগুলোর সরকার প্রধানদের অনেক বেশি লাভ হয়, সরকারের অনেক বেশি লাভ হয়, তারা তাদের মতো করে শাসন প্রক্রিয়া চালিয়ে যেতে পারে। এক ধরনের ব্যাপার বিভিন্ন দিকে আলোচিত হয় যে মার্কিন প্রশাসন বাংলাদেশের সেনাবাহিনীর উপরে এক ধরনের চাপ সৃষ্টি করেছে, যখন সেনাবাহিনী বলেছে যে করিডোর দেওয়া যাবে না, বন্দর দেওয়া যাবে না, তারপরে এক ধরনের চাপ সৃষ্টি করেছে যেন সেনাবাহিনী এই ধরনের কথা আর না বলে। এই কথাও চতুর্দিকে শোনা যায়। সব মিলিয়ে আমাদের মনে আদতেই ভয় যে শেষ পর্যন্ত করিডোরটাকে আমাদেরকে দিতেই হয়, আর মার্কিনীরা কোনো কিছু চাইলে তারা না পাওয়া পর্যন্ত কিন্তু সেটাতে ছাড় দেয় না। দর্শক, আপনার কি মনে হয় কোন দিকে এগুচ্ছি আমরা? একটা বিষয়ে খুব অবাক লাগলো যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে টেলিফোনে কথা হয়েছে গতকালকে, সেখানে একটা বিষয় প্রথমে আসেনি, বেশ দেরিতে। কখন আসলো? যখন নাকি সেই মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকেও এই টেলিফোনে আলাপের বিষয়টি সামনে আসলো, তারপর জানা গেল সেখানে নির্বাচন নিয়েও কথা হয়েছে। কিন্তু প্রথম দফায় যেই নিউজগুলো আসছে তাতে কোনো বিষয়বস্তু বলা হয়নি। বলা হয়েছে যে সামগ্রিকভাবে দুই দেশের সম্পর্ক। আস্তে আস্তে করে যে মূল কথাটা, যেটা বাংলাদেশের রাজনীতির জন্য খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নির্বাচন। যেহেতু নির্বাচন নিয়ে এক ধরনের অস্থিরতা আছে, এক ধরনের অনিশ্চয়তা আছে, সুতরাং সেটা নিয়ে যে খুব পরিষ্কার কথা হয়েছে, সে কথাটা কিন্তু প্রথম থেকে জানা যায়নি। যেমন আমার হঠাৎ করে মনে হলো, এরকম পশ্চিমাদের সাথে যখন নাকি হাসিনা সরকারের কথা হতো, তখন আসল কথাটা তারা বলতে চাইতেন না, অর্থাৎ নির্বাচনটা নিরপেক্ষ হবে, সুষ্ঠু হবে, সবার অংশগ্রহণে হবে, এটা যে তাদের চাওয়া, এই কথাটা যেন কেন কোনোভাবে সামনে আনতে চাইতেন না। তা এবার কাকতালীয়ভাবে, আমি জানি না ইচ্ছাকৃতভাবে কিনা, নির্বাচনের ব্যাপারটা এবং খুবই গুরুত্বপূর্ণ যেই কথাটা তারেক রহমান এবং সরকারের যে যৌথ ঘোষণার মধ্যে প্রতিফলিত হয়েছে, যে ফেব্রুয়ারির প্রথমার্ধে, অর্থাৎ আগামী বছরের শুরুতেই। তো সেই কথাটাই আবার আসলো যে রুবিওকে অধ্যাপক ইউনূস বলছেন যে নির্বাচন আগামী বছরের শুরুর দিকে। তাহলে তো বোঝা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রও জানতে চেয়েছে যে নির্বাচনের খবরটা কি। নির্বাচনটা না হলে একটা দেশ আর একটা দেশের সাথে যে নানা চুক্তি করবে বা চিন্তা ভাবনা করবে, সেটা তো মানে হয় না যদি একটা ইন্টারিম অন্তর্বর্তীকালীন একটা ব্যবস্থা থাকে। গণতান্ত্রিক দেশগুলো, পশ্চিমা দেশগুলো যেহেতু একটা সিস্টেমের মধ্যে তারা অভ্যস্ত, তারা চায় যে অন্য একটা দেশেও যাতে একটা সিস্টেম থাকে, মানে পার্মানেন্ট, সেই সিস্টেমের সরকারের সাথে চুক্তি করতে বা মানে মূল তাদের এজেন্ডাগুলো বাস্তবায়নের জন্য। এখন এটা বলার অপেক্ষা রাখে না যে যারা এখন শাসন করছে মার্কিন যুক্তরাষ্ট্রে, রিপাবলিকানরা, সেই রিপাবলিকানের মূল নেতা এখন যিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি বলছিলেন, যে বাংলাদেশ এখন একটা বিশৃঙ্খল অবস্থার মধ্যে দিয়ে চলছে।
কেন বলছেন? যে কোনো সরকার নেই, বিশৃঙ্খল অবস্থা। তো সেই অবস্থা এখন তারা বলছে না, কিন্তু তারা তো চাইবে যে একটা মানে পার্মানেন্ট সরকারে কবে আসবে। তো সেটা তাদের কাছে গুরুত্বপূর্ণ, আমাদের কাছে গুরুত্বপূর্ণ না। আমরা ওই নানান রকম সংস্কার, সংখ্যানুপাতিক নির্বাচন, দ্বিকক্ষের পার্লামেন্ট, এই সমস্ত নানান বিষয় নিয়ে আমরা ব্যস্ত আছি। কিন্তু তারা বলে আগে নির্বাচনে নির্বাচিত সরকার ঠিক করবে যে পার্লামেন্ট দ্বিকক্ষের হবে নাকি কোন সিস্টেমে যাবে ভবিষ্যৎ। আগে তো নির্বাচনটা হইতে হবে, আগের একটা যেটা প্রতিষ্ঠিত ব্যবস্থা, সেই ব্যবস্থাকে আগে তো পুনর্বহাল করতে হবে একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে। তো এই কথাটা আসলো না, আসলো ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা, স্থিতিশীলতা, মানে নানা রকম অর্থনৈতিক সম্পর্ক, অঙ্গীকার, সংস্কার, সবকিছুই আসলো। কিন্তু নির্বাচনটা কেন জানি আসতে একটু কষ্ট হইলো কেন, আমি এটা বুঝলাম না। কিন্তু 15 মিনিটের আলোচনা যেটা সন্ধ্যা 7:30 হলো, সেটাই প্রথম দফায় সামগ্রিক একটা চিত্র দেওয়া হলো, খুব স্পেসিফিক বলা হলো না। এখন অনেকগুলো বিষয় সামনে আনা হলো, তার মধ্যে নির্বাচন অন্যতম। বাণিজ্য আলোচনা হলো, গণতান্ত্রিক উত্তরণের রূপরেখা, সাধারণ নির্বাচন, রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা, এবং যেটা শেষের দিকে আসলো যে মার্কো রুবিওকে আমন্ত্রণ পর্যন্ত জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস যে আগামী বছরের শুরুতেই নির্বাচন হবে, এবং তাকে বলছে যে বাংলাদেশ এসে ভিজিট করার জন্য। যে নির্বাচন কমিশন নিরলস পরিশ্রম করছে, পূর্ববর্তী সরকার এটা ধ্বংস করে ফেলছিল। তরুণরা এবার জীবনে প্রথমবারের মতন ভোট দেবে। 2017 সাল থেকে যুক্তরাষ্ট্র মানবিক সহায়তা দিচ্ছে রোহিঙ্গাদের জন্য। তিনি আমন্ত্রণ জানিয়ে বলছেন মার্কো রুবিওকে যাতে তিনি দেশের গণতান্ত্রিক উত্তরণ প্রত্যক্ষ করতে পারেন। তিনি বলেন এটি আমাদের তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। তারপরে ভারত মহাসাগরীয় অঞ্চলের গুরুত্ব, প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক, সব ইস্যু নিয়েই বোঝা যাচ্ছে 15 মিনিটের আলোচনায় হয়েছে। কিন্তু নির্বাচনের বিষয়টা কিন্তু মানে একেবারে লাস্টে আসলো, যখন নাকি ওই মার্কিন পররাষ্ট্র দপ্তর তারাও মানে প্রকাশ করলো যে কি কি আলোচনা হয়েছে। তারপরে কিন্তু খবরগুলি পাওয়া গেল। প্রথম দিকে আমরা হঠাৎ করেই একটা আলোচনা হলো, কি কি আলোচনা হলো বিস্তারিত পাওয়া যায়নি, পরে পাওয়া গেল। এই যে পরে পাওয়া গেল, এটাই খুব অবাক লাগলো যে এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা সরকার এবং তারেক রহমানের যৌথ ঘোষণায় প্রতিফলিত হয়েছিল যে আগামী বছরের শুরুতে, তো সেই কথাটাই তো আসলো শেষ পর্যন্ত। সম্মানিত দর্শক, আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। প্রিয় দর্শক মন্ডলী, বর্তমান দেশের অবস্থা, রাজনৈতিক পরিবেশ বেশ একটা ভালো না, আপনারা সকলেই জানেন। নানান ধরনের কর্মকাণ্ড আমাদের দেশে হয়ে যাচ্ছে। এরই মধ্যে জুলাই মাস, এই জুলাই মাসকে কেন্দ্র করে এত কিছু। এই জুলাই মাসে আবারও ছাত্র জনতা রাজপথে নেমেছেন এবং এই ছাত্র জনতার সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মী মিশে গেছে। যে কোনো মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের পতন হবে। এইদিকে আবার ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক মহলে সরাসরি কথা বলেছে প্রায় 15 মিনিটের মতো। যাই দর্শক, আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আলোচনায় তুলে ধরা হয়েছে। আশা করতেছি আপনারা ভিডিওগুলো সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন। যাই হোক প্রিয় দর্শক, এই সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে নির্দ্বিধায় জানিয়ে দিবেন। প্রিয় দর্শক, ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।